আচ্ছা, আমরা নিজেদের ক্ষমতা নিয়ে যখন ভাবি তখন প্রায় কিন্তু ভুল করি। বেশ অদ্ভুত একটা ব্যাপার, তাই না? তো চলুন দেখি এর পেছনে আসলে কি আছে আর মনোবিজ্ঞান এই বিষয়ে কি বলে। আচ্ছা, নিজেকে একটা প্রশ্ন করুন তো। আমি নিজেকে কতটা ভালোভাবে চিনি বা বিচার করতে পারি? মজার ব্যাপার হলো, আমাদের বেশিরভাগের জন্যই না এই উত্তরটা বেশ গোলমেলে। একটা উদাহরণ দিই, শুনলে অবাক হবেন। একটা সফটওয়্যার কোম্পানিতে দেখা গেল ৪২% ইঞ্জিনিয়ার নিজেদেরকে টপ 5% পারফর্মারদের মধ্যে রেখেছেন। মানে এটা তো গণিতে হিসাবেই সম্ভব না, তাই না? ভাবুন তো, একটা ক্লাসের প্রায় অর্ধেক ছাত্রছাত্রী যদি বলে যে তারা প্রথম ৫ জনের মধ্যে আছে, তার মানে পরিষ্কার নিজেদের দেখার ব্যাপারে আমাদের কোথাও একটা বড়সড় গড়বড় আছে। তো চলুন তাহলে এই ব্যাপারটার গভীরে যাই। প্রথম যে অংশটা আমরা দেখব সেটা হলো এই আত্মবিশ্বাসের গোলকধাঁধা। ব্যাপারটা সহজ করে বললে দেখা যায় কি, যারা একটা বিষয় সবচেয়ে কম জানে তারাই অনেক সময় সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকে। মানে তারা আসলে জানেই না যে তাদের জানার পরিধিটা কতটা কম। আর এই যে অদ্ভুত ঘটনাটা, মনোবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় ডানিং ক্রুগার এফেক্ট। আর জানেন, এটা কিন্তু একটা দুইধারী তলোয়ারের মতো। একদিকে যারা অদক্ষ তারা নিজেদেরকে বিশাল কিছু ভাবে, আর অন্যদিকে যারা সত্যিই অনেক দক্ষ তারাই আবার নিজেদের যোগ্যতা নিয়ে সন্দেহ করে। তো বিজ্ঞানীরা যখন প্রথম এই জিনিসটা দেখলেন, তারা এটা কিভাবে ব্যাখ্যা করলেন? তাদের সেই প্রথম তত্ত্বটা বেশ মজার। এর নাম হল দ্বৈত অভিশাপ বা ডাবল কার্স থিওরি। দেখুন, এই ধারণাটা কিন্তু হুট করে চলে আসেনি। এটা একেবারে ল্যাবরেটরিতে করা গবেষণার ফল। সালটা ছিল ১৯৯৯, যখন ডেভিড ডার্নিং আর জাস্টিন ক্রুগার নামের দুজন সাইকোলজিস্ট প্রথম এই ব্যাপারটা সামনে আনেন। বলা যায় আজকের এই পুরো আলোচনা শুরুটাই হয়েছিল তাদের হাত ধরে। এই গ্রাফটা একবার দেখুন, কি সাংঘাতিক ব্যাপার। বাম দিকের কলামটা দেখুন, তাদের আসল দক্ষতা হলো মাত্র ১২তম পার্সেন্টাইলে, মানে একেবারে নিচের দিকে। আর এবার ডান দিকের কলামটা দেখুন, তারা নিজেরাই নিজেদেরকে ভাবছে ৬২তম পার্সেন্টাইলে। এটা কিন্তু সামান্য ভুল না, এটা বাস্তবতা আর তাদের ধারণার মধ্যে একটা আকাশ-পাতাল তফাৎ। ডানিং আর ক্রুগার এটাকে বলতেন দ্বৈত বোঝা বা ডুয়াল বার্ডেন। তাদের কথায় সমস্যাটা দুটো। প্রথমত, এই লোকগুলো ভুল সিদ্ধান্ত নেয়, আর দ্বিতীয় এবং আরও বড় সমস্যাটা হলো তাদের সেই অদক্ষতায় তাদের এটা বোঝার ক্ষমতাটাও কেড়ে নেয় যে তারা ভুল করছে। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন কেউ একটা ভাঙা গাড়ি সারাতে গেছে, কিন্তু তার কাছে যে যন্ত্রপাতি আছে সেগুলোও ভাঙা। সে কি কখনো আসল সমস্যাটা খুঁজে পাবে? কখনোই না। এটা হলো অজ্ঞতার একটা দুষ্ট চক্র, যেখান থেকে বের হওয়া খুব কঠিন। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না, কারণ পরে কিন্তু এই ব্যাখ্যাটা একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল। কিছু গবেষক এসে বললেন, ১ মিনিট, আমরা যেটাকে মানুষের মনের একটা বড় ভুল বলে ভাবছি, সেটা যদি আসলে কোনো ভুলই না হয়? কি হবে যদি পুরো ব্যাপারটা স্রেফ একটা সংখ্যা বা ডেটার কারসাজি হয়? তো বিতর্কটা মূলত দুই দিকে ভাগ হয়ে গেল। একদল বলছে এটা আমাদের মনের একটা বায়াস, আমাদের আত্মসচেতনতার অভাব। আর আরেক দল বলছে না, এটা আসলে একটা স্ট্যাটিস্টিক্যাল বিভ্রম, মানে স্রেফ সংখ্যার খেলা। ব্যাপারটা একটু ভাবুন তো, ধরুন একটা পরীক্ষায় কেউ ১০০তে মাত্র ৫ পেয়েছে। তার পক্ষে কি নিজের স্কোর এর থেকেও কম অনুমান করা সম্ভব? প্রায় অসম্ভব। সে স্বাভাবিকভাবেই ভাববে হয়তো অ্যাভারেজ বা তার কাছাকাছি পেয়েছে। আবার যে ৯৯ পেয়েছে সেও তো নিজেকে একদম পারফেক্ট ভাববে না, সেও হয়তো অ্যাভারেজের দিকে একটু টানবে। আর শুধু এইটুকু ঘটলেই কিন্তু ডানিং ক্রুগার এফেক্টের মতো একটা গ্রাফ তৈরি হয়ে যায়। আচ্ছা, তাহলে কি ব্যাপারটা শুধুই মনস্তাত্ত্বিক ভুল, নাকি শুধুই গণিতের খেলা? এখানেই একটা তৃতীয় ব্যাখ্যা আসছে, যেটা এই দুটো ধারণার মধ্যে একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করে। কি হবে যদি বলি, এই যে কম জানা লোকগুলো নিজেদের বেশি ভাবছে আর বেশি জানা লোকগুলো কম ভাবছে, এটা আসলে কোনো ভুলই না, বরং এটা একটা অনিশ্চিত পরিস্থিতিতে নিজের যোগ্যতাকে বিচার করার একটা পুরোপুরি যুক্তিসঙ্গত উপায়। আসুন একটা পরিস্থিতি কল্পনা করি। ধরুন এমন একটা পরীক্ষা দিতে গেলেন যেটার ব্যাপারে খুব বেশি কিছু জানেন না। এখন যদি কেউ জিজ্ঞেস করে আপনার র্যাঙ্ক কেমন হতে পারে, আপনার প্রথম অনুমানটা কি হবে? বেশিরভাগ মানুষই ভাববে আমি হয়তো মাঝারি বা অ্যাভারেজ লেভেলের কিছু একটা করব, তাই না?
তারপর পরীক্ষার পর আপনার পারফরম্যান্সের উপর ভিত্তি করে আপনি সেই অ্যাভারেজ ধারণাটা থেকে একটু ওপরে বা নিচে নিজের অনুমানটাকে অ্যাডজাস্ট করবেন। এটা তো খুবই যুক্তিসঙ্গত একটা প্রক্রিয়া, তাই না? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই যে একদম যুক্তিসঙ্গত একটা চিন্তার প্রক্রিয়া, এটাই কিন্তু হুবহু ডানিং-ক্রুগার এফেক্টের মতো একটা গ্রাফ তৈরি করে ফেলে। যারা কম পারফর্ম করে তারা ওই অ্যাভারেজ থেকে নিজেদেরকে একটু উপরে ভাবে, তাই তাদের অনুমানটা বেড়ে যায়। আর যারা টপ পারফর্মার তারা অ্যাভারেজ থেকে নিজেদের একটু নিচের দিকে টানে, তাই তাদের অনুমানটা কমে যায়। এর জন্য কোনো ডাবল কার্স বা দ্বৈত অভিশাপের দরকারই পড়ছে না। তো এতগুলো ভিন্ন ভিন্ন ব্যাখ্যা শোনার পর আমরা আসলে কি বুঝলাম? চলুন এবার শেষ পর্বে দেখি যে এই সব কিছুর আসল শিক্ষাটা কি। খুদ ডেভিড ডানিং, যিনি এই গবেষণার একজন মূল কারিগর, তিনি নিজেই বলেছেন যে এর আসল শিক্ষাটা হলো আমাদের নিজেদের নিয়ে একটু নম্র হওয়া, একটু সতর্ক থাকা। তাহলে এই যে ভুল বোঝার একটা বুদবুদের মধ্যে আমরা থাকি, এখান থেকে বেরোনোর উপায় কি? আসলে ৩টা সহজ রাস্তা আছে। ১. অন্যদের কাছ থেকে সৎ ফিডব্যাক নিন, সেটা শুনতে যতই খারাপ লাগুক না কেন। ২. শেখাটা কখনোই বন্ধ করবেন না, তাহলে নিজের ভুলগুলো নিজেই ধরতে পারবেন। আর ৩. এটা মেনে নিন যে আমাদের জানার সীমাবদ্ধতা আছে, সব জানতা কেউই নয়। শেষ পর্যন্ত এর কারণটা কি? আমাদের মনের কোনো বায়াস, নাকি স্রেফ পরিসংখ্যানের খেলা, অথবা এটা একটা যুক্তিসঙ্গত অনুমান? যাই হোক না কেন, একটা কথা কিন্তু পরিষ্কার, আর সেটা হলো নিজেদের বিচার করার ক্ষেত্রে আমরা খুব একটা নির্ভরযোগ্য নই। আমাদের আত্মমূল্যায়ন প্রায়ই ত্রুটিপূর্ণ হয়। আর সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। ডানিং-ক্রুগার ক্লাবের প্রথম নিয়মই যদি হয় যে আপনি জানেনই না আপনি এর সদস্য, তাহলে কেউ কিভাবে বুঝবে যে সেই ক্লাব থেকে বেরিয়ে এসেছে? বেশ ভাবনার বিষয়, তাই না?